সন্ধ্যা নামলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া আতঙ্ক। গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ পুরোপুরি প্রত্যাহার। টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানে পর্যটকদের ঢল। প্রজনন বাড়াতে পদ্মা মেঘনায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। আহরণ, পরিবহন ও বিপণন বন্ধ। নিবন্ধিত জেলেরা পাবেন সরকারি খাদ্য সহায়তা। সাতক্ষীরায় লবণাক্ত ও জলাবদ্ধতা সহনশীল ধান চাষে সাফল্য। কম সময় ও খরচে ফলন ভালো, কৃষকের চোখে নতুন স্বপ্ন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। কক্সবাজার চট্টগ্রামের মহাসড়কের চকরিয়া অংশে সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। ঘন গাছালি ঘিরে এলাকার ছোট ছোট যানবাহন লক্ষ্য করে আক্রমণ চালায় ডাকাতরা। ভুক্তভোগীরা বলেন, প্রতিনিয়ত ডাকাতি সহ ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। সংশ্লিষ্টরা জানান, সড়কের পাশের গহীন বনে আস্তানা গড়েছে ডাকাত চক্র। আর পুলিশ বলছে, পুরাতন ডাকাতরাই নতুন করে দল গঠন করে সক্রিয় হয়ে উঠছে। মন্তস বিদগ্ধর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াকালী থেকে ডুলাহাজারা মালমঘাট হয়ে মেধাকোচপিয়া পর্যন্ত সড়কের পুরোটায় ঘন গাছে ঘেরা। কোথাও নেই সড়কবাতি। সন্ধ্যা নামলেই এলাকায় ভর করে ডাকাতের ভয়। ডাকাতদের প্রধান লক্ষ্য থাকে ছোট যানবাহন। দিনের বেলায় তারা লুকিয়ে থাকে বনের ভেতর, আর সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মহাসড়ক ও আশপাশের গ্রামে চালায় লুট, ছিনতাই ও হত্যাযজ্ঞ। এই মহাসড়ক দিনের বেলায় যতটা ব্যস্ত থাকে, রাত নামলে ঠিক ততটাই ভুতুড়ে হয়ে ওঠে। দুই পাশে ঘন বন এবং চারদিকে গা ছমছম পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এমন সময়ই সক্রিয় হয়ে ওঠে ডাকাত চক্র। 19 সেপ্টেম্বর চকরিয়ার ফাঁসিয়াকালীর হাঁসের দিঘি এলাকায় ডাকাতরা মহাসড়কের দুই পাশে রশি টেনে ফেলে দেয় চলন্ত মোটরসাইকেল আরোহীকে। এতে একজন নিহত ও আহত হন 3 জন। আর সবশেষ 28 সেপ্টেম্বর রাতে ফাঁসিয়াকালীর লামা আলীকদম সড়কে ডাকাতের কবলে পড়েন জিপ গাড়ির যাত্রীরা। সন্ধ্যার পর হলে এখানে আপনার অনেক আছে, এদি ব্যাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রিজার্ভ পারা বলতে বেগুন ডাহাইত প্রত্যেক ঘর ডাহাইতেরও শেষ হলে তেও ডাহাইতেও যে আসর দিবে ডাহাই না। বইয়ের কারণে তো গাড়িগুলো চলাইতে পারি নাই। মগের উপর আগে আমরা বাড়িতে চলে যাই। তো আমরা যদিও বা একটু সাবধানতা অবলম্বন করে চলি, তারপরেও আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়। এখন তো দেখতেছি যে এটা আরও সকাল সকাল চলে আসছে। স্থানীয় চেয়ারম্যান জানান, রিজার্ভপাড়া ও হাঁসের দিঘি এলাকায় কিছু ডাকাত, ছিনতাইকারী চক্রসহ ইয়াবা সেবীরেও জড়িয়ে পড়ছে অপরাধে। তাই নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নের কয়েকটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখন রেল স্টেশনটা এমন জায়গায় হয়েছে, আগে থেকে যে এলাকাটা খারাপ, ওই জায়গায় রেল স্টেশন হয়েছে, তাও আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই এখানে পুলিশ পাহারা দেওয়ার জন্য একটা স্টেশন মাস্টারকে নিয়ে একটা আবেদন দিচ্ছি প্রশাসন বরাবর। দেখি একটা যদি পার্মানেন্ট যদি কোনো পুলিশ থাকে তাহলে এটা প্রতিরোধ করা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ডাকাতি প্রতিরোধে সড়কে মাঝে মধ্যে বিশেষ টহল চালানো হচ্ছে। ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও পার্শ্ববর্তী বান্দরবানের লামার বাসিন্দারা। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে প্রায় সময় ডাকাতি ছিনতাই হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আমরা র্যাব 15 নিয়মিত টহল হিসাবে এবং চেকপোস্ট পরিচালনা করার জন্য মূলত আমাদের এই টহল ডিউটি এবং এই টহল ডিউটির কার্যক্রম চলমান থাকবে। প্রত্যেকটি ঘটনা আমরা সিনসিয়ারলি পেশাদারিত্বের সাথে নিষ্ঠার সাথে আমরা ফোকাস করছি এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমাদের চেকপোস্ট টহল নিয়মিত আছে এবং
ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে, সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি, সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত না হলে কক্সবাজারমুখী হাজারো পর্যটকও ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ডাকা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনটির ফেসবুক পোস্টে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। সংগঠনটির নেতারা জানান, সংকট সমাধানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ আলোচনার মাধ্যমে প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে। এছাড়া অন্যান্য দাবিও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা থেকে সরে এসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করল সংগঠনটি। এর আগে 8 দফা পুরো না হলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গতকাল রাতে ফেসবুক পেজে একটি পোস্ট দেয় সংগঠনটি। তবে অবরোধ প্রত্যাহার হলো, এখনও জারি আছে 144 ধারা। এদিকে টানা 4 দিনের ছুটিতে শেষ দিনও রাঙামাটি, বান্দরবানে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন তারা। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি রাহাত। আমরা শুরুতেই জুয়েলের কাছে দিতে চাই। জুয়েল, রাঙামাটি পর্যটকের সমাগম কেমন দেখছেন জানাবেন। সানি, পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙ্গামাটি। এখানে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার রয়েছে 732 বর্গ কিলোমিটার আয়তনের। একই সঙ্গে এখানে সবুজ বনবনানী, পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে অসংখ্য ঝর্ণাধারা। মূলত এই যে প্রাকৃতিক পরিবেশকে দেখার জন্যই সারা বাংলাদেশ থেকেই পর্যটকরা এখানে আসেন এবং তারা যেটি করেন যে সাপ্তাহিক যে ছুটির দিনগুলো রয়েছে এর বাইরেও টানা ছুটির সময়গুলোতে এখানে পর্যটকদের উপস্থিত থাকে একেবারে উল্লেখযোগ্য সংখ্যক। এবার যেহেতু 4 দিনের টানা ছুটি রয়েছে, গত 26শে সেপ্টেম্বর থেকেই রাঙ্গামাটিতে পর্যটকদের উপস্থিতি বাড়তে শুরু করে এবং গত 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং আজকে 4 তারিখে সর্বশেষ দিনে এসেও আমরা দেখেছি এখানকার যে আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টগুলো রয়েছে সেখানে শতভাগ বুকিং। বিশেষ করে রাঙ্গামাটি শহরে 56টি হোটেল মোটেল রয়েছে, একই সঙ্গে 17টি ইকো রিসোর্ট রয়েছে। এর বাইরে প্রায় শখানেক হোটেল রিসোর্ট রয়েছে আমাদের আরেকটি অঞ্চল সাজেকে। এর সঙ্গে যুক্ত আছে আমাদের কাপ্তাইয়ের যে জাতীয় উদ্যান। এই 3টি পর্যটন কেন্দ্রকে ঘিরেই রাঙ্গামাটির এই পর্যটন ব্যবসায় এখন মূলত যে পর্যটকদের পদচারণা একেবারে মুখর বলা চলে। রাঙ্গামাটি শহরের যে ঝুলন্ত সেতু এলাকা যেখানটায় আমি দাঁড়িয়ে আছি, এর সঙ্গে আছে পলয়েল পার্ক, আরণ্যক, রাজবন বিহার এলাকা, সুবলং ঝর্ণা এবং বলা যে নতুন যেটি একটি পর্যটন স্পট সেটি রাঙ্গামাটির থেকে কাপ্তাই সড়কে আসামবস্তি যে সড়কের যে একেবারে হ্রদ কেন্দ্রিক যে পর্যটন যে শহরটি রাস্তাটি সেটি আসলে মানুষ উপভোগ করতে এখানে আসেন। সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকলেও সেটি আসলে দৈনিক 10 থেকে 12 হাজার হয়। কিন্তু এই যে টানা ছুটিগুলোতে বিশেষ করে ঈদ পার্বণ এবং যে পূজা যে সময়টুকু থাকে সেখানে আসলে 50 থেকে 70 হাজার পর্যন্ত পর্যটকদের উপস্থিতি হয় বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে রাঙ্গামাটির প্রধান যে বাণিজ্যের পর্যটন বাণিজ্যের যে প্রধান উৎস সেটি আসলে 5টি খাতে রয়েছে। এখানকার আবাসিক হোটেল মোটেলগুলো রয়েছে, খাবারের হোটেল রয়েছে এবং নৌ এবং সড়ক যে পরিবহন ব্যবস্থা রয়েছে সেখানে এবং পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেটি এবং একই সঙ্গে এখানকার পাহাড়িদের উৎপাদিত যে তাঁতবস্ত্র আছে, এই 5টি খাতকে কেন্দ্রই মূলত এখানকার যে পর্যটন ব্যবসা। দৈনিক অন্তত এইসব খাত মিলিয়ে 1.5 কোটি টাকার বাণিজ্য হয় বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। এবার পর্যটকদের খবর জানতে চলে যাচ্ছি বান্দরবানে। সেখানে আছেন সহকর্মী রিজভি। রিজভি, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। পুজো এবং সাপ্তাহিক ছুটির শেষ দিনে কিন্তু হাজার হাজার পর্যটকের কিন্তু পাহাড় কন্যা বান্দরবানে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে যে 400 পর্যটকবাহী গাড়ি রয়েছে। সকাল থেকে কিন্তু তারা পর্যটককে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু তারা
ছুটে গিয়েছেন। তো মূলত গত কিছুদিন আগে কিন্তু কিউকার্ডন পর্যটন স্পটটি খুলে দেওয়াতে কিন্তু শত শত পর্যটক এবং বাইকাররা কিন্তু এইসব পর্যটক কেন্দ্রে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং টুরিস্ট পুলিশ কিন্তু কাজ করছেন। মূলত এই নিরাপদ বাংলাদেশ যে সেনাবাহিনী রয়েছে, দুর্গম যেসব এলাকা অঞ্চলে পাহাড়ি অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু যারা পর্যটক যাচ্ছেন তাদেরকে কিন্তু নিরাপত্তা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো মূলত জানিয়ে রাখি, বান্দরবন, মেঘলা, নীলাচল এবং নীলাচল, শৈলপ্রপাত, চিনপুট, নীলগিরি, তমাতঙ্গি, কিউকার্ডন সহ প্রত্যেকটি পর্যটন স্পটে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু মুখর রয়েছে পাহাড়কন্যা বান্দরবানে। মূলত কিউকার্ডন পর্যটন স্পটটি খুলে দেওয়াতে এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসায়ী রয়েছেন তারা স্বস্তি প্রকাশ করছেন। তো মূলত যে 4 দিন আজকে সাপ্তাহিক ছুটি এবং পুজোর শেষ দিনে 4 দিনে কিন্তু বান্দরবনে প্রায় 50 কোটি টাকার ব্যবসা হবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক যিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আজ টানা 5ম দিনের মতো কিন্তু তাদের শতভাগ হোটেল কিন্তু তারা বুকিং রেখেছেন। মূলত পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে কাজ করছেন বাংলাদেশ পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাজ করছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে যে 400 পর্যটকবাহী গাড়ি রয়েছে পর্যটকদের জন্য, তারা কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো তারা ছুটে গিয়েছেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে ইকো রিসোর্ট গুলো রয়েছে পর্যটকদের অন্যতম পছন্দের একটি ইকো রিসোর্ট গুলো তারা পছন্দ করে থাকেন। তো মূলত এখানে যে ইকো রিসোর্ট গুলো রয়েছে তা আগামী 1 সপ্তাহ ধরে বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের লামা উপজেলার যে মেরিন ভ্যালি রয়েছে ওখানেও কিন্তু শত শত পর্যটক ইতিমধ্যে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা যেমনটি ওখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি, মূলত লামা মেরিন ভ্যালি তো পর্যটকে ভরপুর রয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবচেয়ে তথ্য। সানি। রাঙামাটি ও বান্দরবন থেকে পর্যটকদের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে পুজোর ছুটিতে কক্সবাজারও নেমেছে পর্যটকদের ঢল। হোটেল রিসোর্ট প্রায় 100 কক্ষ ভাড়া হয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পর্যটকদের ঢল কেমন দেখছেন, আর পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। টানা 4 দিনের অবকাশ এবং এই অবকাশকে ঘিরে আজকে পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন এবং ইতিমধ্যে শত কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে এখানকার হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। সব মিলে একেবারে উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু গত 4 দিন ধরে কক্সবাজারে বিরাজ করছে। শুধু গত 4 দিনের যে পুজোর ছুটি সেটির কথা যদি বাদও দিই, আসলে গত 26 তারিখ থেকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন থেকে ছুটি হয়েছে, বিশেষ করে স্কুল মাদ্রাসা কলেজ পর্যায়ে যখন ছুটি শুরু হয়েছে তখন থেকে আসলে পর্যটকদের কক্সবাজার মুখী হওয়ার যে প্রবণতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছি গত 4 দিনে একেবারে উপচে পড়া ভিড় রয়েছে কক্সবাজারে। হোটেলের কক্ষ পাওয়াই আসলে দুষ্কর ছিল এবং কয়েকজন পর্যটকও আমাদের যেটি জানাচ্ছিলেন যে তাদের কক্ষ ভাড়া পাওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তির কিন্তু শিকার হতে হয়েছে এবং যারা অগ্রিম বুকিং দিয়ে আসেননি কক্সবাজারে তারা কিন্তু এখানে নানামুখী সমস্যায় পড়েছেন এবং অনেকে কিন্তু অত্যন্ত কষ্টে এখানে রাত কাটিয়েছেন। এমন সময়ও কিন্তু গত 4 দিনে গিয়েছে এবং আজকেও আমরা ছুটির যে 4র্থ দিন, আজকের দিনেও এসে আমরা দেখছি সৈকত একেবারে পরিপূর্ণ রয়েছে পর্যটককে। আমরা সুগন্ধা পয়েন্টে আছি, এখানে বিপুল সংখ্যক পর্যটক এখনো সমুদ্র স্নানে মেতেছেন এবং এখানে জেট স্কি, ওয়াটার বাইক কিংবা এখানে যে সব ছাতা চেয়ারে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ কিংবা জেট স্কি ঘোড়ায় চড়ে সময় কাটানো এইভাবেই কিন্তু সময়টা তারা কাটাচ্ছেন এবং সৈকত ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো, বিশেষ করে মহেশখালী দ্বীপ কিংবা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো সেখানেও কিন্তু লোকজনের পদচারণা রয়েছে এবং এই যে পর্যটক সমাগম এটির কারণে এখানকার পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে শুটকির কথা যদি বলি, কক্সবাজার উৎপাদিত শুটকির একটি বড় চাহিদা কিন্তু পর্যটকদের মাঝে রয়েছে এবং এই চাহিদা ঘিরে অনেক শুটকি ব্যবসায়ী কিন্তু শুটকি মজুত করেছিলেন এবং সেই আশা, তারা যে আশায় মজুত করেছিলেন সেই আশা কিন্তু পূরণ হচ্ছে। অনেকে শুটকি কিনে নিয়ে যাচ্ছেন এবং বার্মিস যে পণ্যগুলো এখানে পাওয়া যায়, বিশেষ করে বার্মিস আচার কিংবা বার্মিস জুতা এই ধরনের পণ্য কিংবা বার্মিস চাদর এ ধরনের পণ্যগুলো কিন্তু বেচা কেনা বেশ বেড়েছে এবং কক্সবাজার শহর কিংবা
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এবং রামুর বৌদ্ধবিহার, কক্সবাজার শহরের বৌদ্ধবিহারগুলো, এই জায়গাগুলোতেও কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আজকে পর্যন্ত শত কোটি টাকার ব্যবসা হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। সানি, এই ছিল আমার কাছে সবশেষ। পুজোর ছুটির শেষ দিনও কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে নৌ র্যালি। 22 দিনের এই নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল কীর্তনখোলা নদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, এই নিষেধাজ্ঞা আসলে রাখতে কতদিন কি কি পদক্ষেপ নিচ্ছেন প্রশাসন, জানাবেন? একটু জানিয়ে রাখি যে আজ থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে, যাতে ইলিশের প্রজনন বাড়ানো যায়, ইলিশের সংখ্যা বাড়ানো যায়, সেক্ষেত্রেই কিন্তু এই উদ্যোগ নিয়েছে সরকার এবং প্রতি বছরের ন্যায় এবছরও নানা ধরনের উদ্যোগ নিয়েছে। তার মধ্যে আজকে থেকে কিন্তু সেই নৌ র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে আসলে যে প্রচার, ইলিশ সংরক্ষণের যে প্রচার, সেটি কিন্তু এর মাধ্যমে শুরু হবে এবং এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন, ইলিশের কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন যে আজকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে যে ইলিশ রয়েছে, ইলিশের প্রজনন জায়গাগুলো রয়েছে, সেই সব জায়গায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই সময়টাতে কিন্তু ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে 25 কেজি করে চাল দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এবং এর মধ্যে আর একটু জানিয়ে রাখি যে এছাড়াও এই যে ইলিশ রক্ষার ক্ষেত্রে একটি আলাদা কিন্তু টিম গঠন করা হয়েছে। জেলা উপজেলার 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু সর্বক্ষণিক কিন্তু এটি তদারকি করবে। এবং মৎস্য অধিদপ্তর জানিয়েছে বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা রয়েছে ৭৯,৬23 জন। এর মধ্যে কার্ডধারী জেলে রয়েছে ৬৬,৫২৪ এবং কার্ডধারী যারা জেলে ছাড়াও রয়েছে ১,৬০০, কার্ডধারী যে জেলেরা রয়েছে তাদেরকে ১,৬৬৩.১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে তাদেরকে। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে এই র্যালির মাধ্যমে জেলা প্রশাসক এবং কোস্টগার্ড, র্যাব সহ যারা রয়েছেন, মৎস্য কর্মকর্তারা যারা রয়েছেন, তারা কিন্তু সবাই এখানে যুক্ত হচ্ছেন এবং তারা বলছেন যে ইলিশ মাছ রক্ষায় কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই অভিযানটি যে 22 দিনের নিষেধাজ্ঞা থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু চলমান থাকবে। এবং আপনারা দেখছেন এর মধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অভিযানের মাধ্যমে আসলে যে প্রচারণা সেটি কিন্তু চালানো হবে, সেটিও বলছেন। এবং এর মাধ্যমে ইলিশের সংখ্যা বাড়বে এবং আগামীতে যে ইলিশের চাহিদা সেটি কিন্তু এর মাধ্যমেই পূরণ করা সম্ভব হবে বলে যারা জানিয়েছেন। এবং এ সময় জেলেরা যদি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে 5 লাখ টাকা জরিমানা এবং সশ্রম কারাদণ্ড এবং এছাড়া উভয় দণ্ডে দণ্ডিত করার একটি পরিকল্পনা রয়েছে কিংবা আইন রয়েছে। সেই নিষেধাজ্ঞার সময় যদি কেউ মাছ ধরে তাহলে এই আইনের আওতায় তাদেরকে কিন্তু শাস্তির বিধান রয়েছে। এবং এই যে বিভিন্ন ধরনের, বিশেষ করে হিজলায় মুলাদিতে কিন্তু বিশেষ টিম গঠন করা হয়েছে, যেহেতু এই সব জায়গায় আসলে ইলিশ মাছের আচরণ বেশি, সে কারণে কিন্তু এইসব জায়গায় কিন্তু বিশেষ করে বিশেষ টিম গঠন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে মা ইলিশ রক্ষায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 22 দিন ব্যাপী কিন্তু এই কার্যক্রম চলমান থাকবে। বিশেষ করে বরিশালের আশপাশের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতেও এই কার্যক্রম চলবে। এ সময় আসলে কেউ যাতে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার না করে, সেক্ষেত্রে কিন্তু কোস্টগার্ড কিংবা নৌ পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা সব সময় কিন্তু দৃষ্টি রাখবেন এবং যাতে কেউ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করতে না পারে সেদিকেও খেয়াল রাখবেন। এবং জেলা প্রশাসন থেকে শুরু করে মৎস্য অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে এবারের যে 22 দিনের নিষেধাজ্ঞা সেটি যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেক্ষেত্রে তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং জেলেরা যাতে এই সময়ে আসলে কোনো ধরনের খারাপ পরিস্থিতি না পড়ে সেজন্য কিন্তু তাদেরকে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে, যাতে এই চালের মাধ্যমে তারা আসলে জীবিকা নির্বাহ করতে পারে, তারা আসলে সুন্দরভাবে চলতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই চাল দেওয়া হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন নদীতেই কিন্তু ইলিশের অভয়াশ্রম রয়েছে, বরিশালের আশপাশের নদীগুলোতে রয়েছে, বরিশাল বিভাগ জুড়েই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সব নদীতেই কিন্তু বাড়তি টহল ব্যবস্থা রয়েছে এবং এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করলে তাকে কিন্তু আইনের আওতায় নেওয়া হবে বলেও জানিয়েছেন। এবং আজকে এই নৌ র্যালির মাধ্যমেই কিন্তু বরিশালের যে নিষেধাজ্ঞার 22 দিনের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলমান রয়েছে এবং শুরু হবে। এবং সেই লক্ষ্যে কিন্তু বরিশালের ইতিমধ্যে যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি উপস্থিত হয়েছেন, তিনি বেরোবেন। এছাড়া কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য কর্মকর্তারা যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এই নৌ র্যালিতে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। মাইলিক সংরক্ষণ অভিযান 2025 শুরু হয়েছে শুক্রবার রাত 12টার পর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত নদী সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এ নিয়ে আরও জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন মাছ ধরা বন্ধে প্রশাসন থেকে কি ধরনের পদক্ষেপ নিয়েছে আর জেলেদের সরকারি সহায়তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা? সানিমেরদা, আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে এবং সকল নদ নদী এবং বঙ্গোপসাগরে কিন্তু মাছ শিকার বন্ধ রয়েছে, কেননা এই 22 দিন মা ইলিশ নদ নদী এবং সমুদ্র মোহনায় ডিম দিতে আসবেন, এমনটি নিশ্চিত হয়েই বাংলাদেশ সরকার 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই তুলনায় কিন্তু এই উপকূলীয় অঞ্চলে যে এখানকার স্থানীয় যে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী তারা কিন্তু প্রচারণা অভিযান চালিয়েছেন। সে কারণে কিন্তু সচেতনতামূলক এই কর্মকাণ্ডের কারণেই কিন্তু সমুদ্রের সকল জেলেরা এবং নদ নদীর জেলেরা তারা সকলেই কিন্তু জালপালা এবং মাছ শিকারের সকল রসদ গুছিয়ে, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে, তারা কিন্তু এখন জাল মেরামতের কাজ করছেন। এরপরে তারা এই সকল জাল গুছিয়ে তারা নিরাপদ স্থানে সংরক্ষণ করবেন এবং 22 দিন পরে তারা আবার পুনরায় সমুদ্রে মাছ শিকারের জন্য যাবেন। তবে এখানকার যে জেলা মৎস্য অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে পটুয়াখালী জেলায় 80,020 জন জেলে রয়েছে, তার মধ্যে 69,043 জন জেলে 25 কেজি করে খাদ্য সহায়তার আওতায় রয়েছে। কিন্তু এখানকার যে জেলে রয়েছে তারা বলেছেন যে নিবন্ধনের বাইরেও আরও দ্বিগুণ জেলে রয়েছে, তাদের কিন্তু খাদ্য সহায়তার আওতায় এখনও আনা সম্ভব হয়নি সরকারের পক্ষে। তারা খাদ্য সহায়তা পাওয়ার প্রত্যাশা করছেন এবং এখানকার যে সকল জেলে তারা যে জেলে খাদ্য সহায়তা পাচ্ছেন তারা কিন্তু এখন পর্যন্ত খাদ্য সহায়তার আওতায় আসতে পারেনি, কারণ যেহেতু 25 কেজি করে চাল, তাদের সামান্য এই খাদ্য সহায়তা সেটি কতটা কাজে আসবে সেটাই নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এখানকার যে বরফ উৎপাদন কেন্দ্রের যে সকল বরফ কল রয়েছে তারা দাবি করছেন যে অবরোধ শেষ হওয়ার 4 দিন আগে যদি তাদের বরফ কল চালু করার সুযোগ দেওয়া হয় তাহলে যে সকল জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাবে অবরোধকালীন শেষে, তখন তারা কাঙ্ক্ষিত বরফ নিয়ে মাছ শিকার করতে যেতে পারবেন, এমনটি প্রত্যাশা করছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ। মাইলিক সংরক্ষণে প্রশাসনের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট আলেমদের সম্মেলনে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিচ্ছেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দাবি করে না যে আগে সূর্য উঠতো পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে, এটা কেউ দাবি করে না। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে, উল্টা দিক থেকে। সেটা ওই দিন শেষ হওয়ার দিন, সেই দিন হবে ভয়াবহ দিন। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এরকম সব কয়টি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গোলামি করতে বাধ্য, এমনকি মানবের দৈহিক সত্তা সে ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। যারা আল্লাহর উপর ঈমান আনেন না বলেই বলেন তারাও লিপ্ত। কিভাবে? আমাদের এই মুখমণ্ডলটাই যদি আমরা সামনে আনি, কপালের নিচে দুটো চোখ আছে, চোখের কাজ হচ্ছে দেখা, দর্শন। নাক আছে, তার কাজ হলো ঘ্রাণ নেওয়া, শ্বাস নেওয়া, ফেলা। মুখ আছে, তাই দিয়ে কথা বলা, খাওয়া দাওয়া করা, পান করা। আল্লাহ তাআলা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন, কানের কাজ হচ্ছে সে শুনবে। চোখ বলতে পারবে না যে বহুদিন ধরে দেখে আসলাম, কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নাও, একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো। এটা কি হবে? ইম্পসিবল। আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন সেই অঙ্গ সেই কাজই করে চলছে, এটি আল্লাহর গোলামি ওই অঙ্গের। কিন্তু মানব সত্তার রুহানি গোলামি, তার আত্মার গোলামি, তার চিন্তার গোলামি, তার সিদ্ধান্তের গোলামিটাই আল্লাহ তাআলা প্রকৃতভাবে চান।
যারা গোলামি মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা, যারা আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আমান, নিরাপত্তা দেওয়া হয়, তারা শান্তি পায়, তারা সম্মানের সাথে থাকে, তারা দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো নত করে না। তাদের সম্মানের মাথা এক জায়গায় নত হয়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার সৃষ্টির কুদরত এবং মানব জাতির প্রতি তার অতি মেহেরবানি অনেকগুলা বিষয়। এর মাঝে একটা বিষয় যদি শুধু আমরা চিন্তা করি, আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, তাদের দিকে যদি তাকাই, আমরা দেখব যে সবাই মাথা নোয়ানো অবস্থায় আছে। আলেমদের সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সংগ্রামী ও কবি আহমদ রফিকের মরদেহ নেওয়া হয়েছে বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারবিন পুতুল। পুতুল, ভাষা সংগ্রামী আহমদ রফিকের শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর কি জানাবেন? এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের ভাষা সৈনিক আহমেদ রফিক গত বৃহস্পতিবার 10:12 দিকে মৃত্যুবরণ করেছেন এবং সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে এবং সর্বসাধারণ যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু মরদেহের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব এসেছিলেন তাকে শ্রদ্ধা নিবেদন করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সাংস্কৃতিক জোট রয়েছেন, রাজনৈতিক কিছু নেতারা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আহমেদ রফিকের জীবন, এই যে মৃত্যু প্রণয় ঘটেছে, সেই মৃত্যুতে কিন্তু পুরো জাতির, বাঙালি জাতির জন্য একটি শোকের ছায়ায় নেমে এসেছে বলা যায় এবং তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং পরিবার পরিজনের ছিলেন এবং তাকে যারা যত্ন করেছিলেন তাদের মধ্যেও কিন্তু দেখেছি যে খুব ভেঙে পড়েছেন তারা এবং তারা বলছেন যেন এই আহমেদ রফিকের আত্মা যেন শান্তি পায় এবং তিনি তার শেষ ইচ্ছা কিন্তু পূরণ করে গিয়েছেন যেন তার মরদেহটি যারা ইব্রাহিম কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের গবেষণার জন্য দান করে গেছেন তিনি। এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 11টা থেকেই আপনার দুপুর 1টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। পরবর্তীতে র্যালির মাধ্যমে ইব্রাহিম কলেজ হাসপাতালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গবেষণার জন্য এবং এখানে যারা রয়েছেন তারা অনেকে স্মৃতিচারণ করেছেন তার সময়কার এবং আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আহমেদ রফিকের ভূমিকা ছিল অপরিসীম। তিনি পড়াশোনা করেছিলেন আপনার চিকিৎসা শাস্ত্রে, কিন্তু তিনি সে পেশায় না গিয়ে পরবর্তীতে তিনি কিন্তু লেখালেখিতে কিন্তু মনোনিবেশ করেন। তার ঝুড়িতে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার সহ আপনার 21 পদক সহ এবং আন্তর্জাতিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক নানা ধরনের খ্যাতি রয়েছেন তার ঝুড়িতে। তবে এই বাংলা ভাষা যতদিন থাকবেন আহমেদ রফিক থাকবেন বাঙালির প্রতিটি হৃদয়ে। সানি, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমেদ রফিকের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শারবিন পুতুল। বগুড়ার হাট বাজারগুলোতে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলো সুযোগ সুবিধা নেই বেচা কেনা করতে আসা সাধারণ মানুষের। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় রোদ বৃষ্টিতে নানা অসুবিধায় বেচা কেনা করতে হচ্ছে হাটুরেদের। ইজারা নীতিমালা অনুযায়ী ইজারা নির্দিষ্ট অংশ ব্যয় হচ্ছে না হাটের উন্নয়নে, তবে হাট সংস্কার উন্নয়ন করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে। যোগাযোগের সুবিধায় নদীপথ ঘিরে গড়ে ওঠে হাট, বাজার আর বন্দর। তবে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও অন্যান্য সুযোগ সুবিধার অভাব থাকায় কমছে ব্যবসার প্রসার। বগুড়ার ইছামতি পাড়ের নারুয়ামালা, দুর্গাহাটা ও তরণীহাটের জৌলুস কমেছে। হাটুরেদের আনাগোনা আগের মতো না থাকায় কমেছে বেচাকেনা। ধুঁকে ধুঁকে চলছে একসময়ের নামকরা এসব হাট। ঈদের দ্বারা আছে বিভিন্ন ধরনের সমস্যা করার কারণে হাটের গতি কমে গেছে। পানি হলে পরে কাদো হয়, একাটি করে, এগুলো সমস্যার জন্য হাট খুব
জোর হয় না। এগুলো তো ক্লিয়ার হলো নি, লালাঘাট ঠিক থাকলো নি, ড্রেন ট্রেন ঠিক থাকলো নি। স্বল্প পরিমাণে মাল ওঠে, যা মানুষের যাতায়াতের সমস্যা। হাটের চতুর্পাশে যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকতো তাহলে গাড়ি ঘোড়া আসতে পারতো এবং মালামাল ক্রয় বিক্রয় করতে পারতো, সব দিক দিয়ে সুবিধা হতো। হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী উপজেলা পরিষদের আওতাধীন হাটে ইজারার 15% ব্যয় করার কথা থাকলেও তা প্রয়োজন অনুযায়ী বেড়ে 25%ও হতে পারে। আর পৌরসভা নিয়ন্ত্রিত হাটে ইজারার 45% ব্যয় করার কথা। তবে চলতি বছর ইজারা দেয়া 180টি হাটের বেশিরভাগেই নেই হাটুরেদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। পৌরসভা আমাদের কাছে প্রতি বছরে কোটি কোটি টাকা নিয়ে যায়, সে তুলনায় আমাদের এখানে উন্নয়নের আমরা কিছুই ছোঁয়া দেখতে পাইনি। দূর থেকে যারা আসে দূর থেকে এখানে ব্যবসা করার জন্য টাকা পয়সা নিয়ে টাকার নিরাপত্তার স্বার্থে হাটে যান, সে ব্যবস্থা সরকার থেকে করে। রাস্তাঘাটগুলো একটু বড় পাকাকরণ যদি করে কিংবা ঢালাই করে তাহলে সুবিধা হয়। বগুড়ার উপজেলা পরিষদ ও পৌরসভা নিয়ন্ত্রিত হাটের সংখ্যা 245টি। এর মধ্যে ইজারা দেয়া হয়েছে 180টি। বাকি হাট বাজারে চলছে খাস আদায়। ক্রেতা বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাবেচার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে ইজারা নীতিমালা অনুযায়ী হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তা। প্রত্যেকটা হাট বাজার যার পৌরসভার মধ্যে অবস্থিত আছে, যতটুকু উন্নয়ন করার কথা প্রতি বছর ততটুকু যেন উন্নয়ন করে, সমস্ত টাকা যেন তাদেরকে তাদের নিজস্ব আয় হিসাবে যে 41% সেই 41%ই থাকবে, বাকি 46% যেটা আছে সেটা তারা যে উন্নয়নের জন্য খরচ করবে। বগুড়া জেলায় এবছর ইজারা দেয়া 180টি হাটের মোট ইজারা মূল্য প্রায় 42 কোটি টাকা। রাজীব সেলিম, এখন, বগুড়া। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন শেরপুরের স্বাস্থ্য সহকারীরা। এ নিয়ে আরও জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, কর্মবিরতির সবশেষ খবর কি, আর এই কর্মবিরতির ফলে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। কর্মকর্তা কার্যালয় এবং সকাল 8টাতেই কিন্তু শেরপুর সদরের প্রায় 14টি ইউনিয়নের প্রায় 50 জনের অধিক স্বাস্থ্য সহকারী কিন্তু তারা এই কার্যালয়ের সামনে কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। তো আমরা এখানে যারা কর্মবিরতি পালন করছেন এইসব স্বাস্থ্য সহকর্মীরা রয়েছে, তার সাথে আমার কথা হয়েছে। স্বাস্থ্য সহকর্মীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বেতন বৈষম্য দূরীকরণ, নিয়োগ বিধি সংশোধন সহ টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে মোট 6 দফা দাবিতে তারা কিন্তু আজকে এই কর্মবিরতি পালন করছেন। স্বাস্থ্য সহকারী আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে তারা গত 30 তারিখে এই জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য তারা একটা স্মারকলিপি করেছেন। তো আমরা স্বাস্থ্য সহকারীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তারা দীর্ঘদিন থেকে তারা কিন্তু বেতন বৈষম্য এবং টেকনিক্যাল পদমর্যাদা সহ বিভিন্ন যে দাবি দেওয়া আছে সেটি কিন্তু তারা পালন করার জন্য তারা এই কর্মসূচি পালন করে আসছেন। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নির্দেশনা না পাওয়ার কারণে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন। আর সামনে আপনি যেমনটি বলছিলেন যে এই কর্মবিরতির কারণে স্বাস্থ্য সেবা কোনো প্রকার ব্যাহত হচ্ছে কিনা, আমি যারা সিভিল সার্ভিসের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সকল ভ্যাকসিনেশন দেওয়া হয় তার মধ্যে হচ্ছে হাম, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টিকাগুলি দেওয়া হয় সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। তো সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যে আমরা একটি জুম মিটিং করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি জরুরি বৈঠকও তারা করেছেন। তো তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এই স্বাস্থ্য সহকারীদের যে দাবি দেওয়া সেগুলো হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হবে। তবে স্বাস্থ্য সহকারীরা বলছেন যে উপসরকার কিছু কর্মকর্তা থেকে শুরু করে পানি সম্পদে যারা ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করে তারা কিন্তু 11তম এবং 10তম গ্রেড তারা বেতন পেয়ে থাকেন। তো তারা বলছেন যে তারা কেন এই 14তম গ্রেডে এখন পর্যন্ত বেতন পাচ্ছেন, এই বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে তারা বলছেন যে যদি টেকনিক্যাল পদমর্যাদা এবং তাদের যে ইন সার্ভিস ট্রেনিং সেটি করার পরে যদি তারা 10ম বা 11তম গ্রেডে তারা বেতন পান তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হয়। তবে এই বিষয়ে আমরা স্বাস্থ্য সহকারী সংগঠন হিসেবে যারা সভাপতি রয়েছেন তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 1998 সাল থেকে মূলত এই স্বাস্থ্য সহকর্মীদের 6 দফা দাবি, তারা এই দাবি নিয়ে তারা মাঠে রয়েছেন এবং বিশেষ করে 1998 সালের পর 2018 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব তাদের এই দাবি দেওয়া মেনে নেন। শেরপুরে 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে মহাসড়কে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন দাবি আদায় আন্দোলনকারীরা কি বলছেন আর কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা?
সম্প্রতি ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত হওয়া একই সাথে ওএসডি হওয়া যে কর্মকর্তা তারা কিন্তু আমরা দেখেছি পূজার আগে থেকে চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের অংশে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। ঠিক 11টায় তারা তাদের কর্মসূচি শুরু করে সড়কের দুই পাশে তারা অবস্থান করছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি একটু পরে হয়তো তারা অবরোধ কর্মসূচি পালন করবে। এক্ষেত্রে তারা আসলে 6টি দাবি কিন্তু উপস্থাপন করে আসছেন। দীর্ঘদিন ধরে কিন্তু তারা সেই দাবিগুলোতেই অনড় রয়েছেন। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন। বলে রাখি যে তারা এখানে দাবি করছেন যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ উপেক্ষা করে স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষার আয়োজন করে, যেটিকে চাকরিচ্যুত হওয়া এবং ওএসডি হওয়া শিক্ষার্থীরা বয়কট করে এবং সেই সংখ্যাটাও কিন্তু প্রায় 5,000-এর উপরে। তো সেই অবস্থায় ইসলামী ব্যাংকও কিন্তু এখন তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেনি, যার কারণে তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে ব্লকেট কর্মসূচি পালন করছে, অবরোধ কর্মসূচি, যেখানে মহাসড়কটি অবরোধ করে রেখেছে। যান চলাচল বলা যায় যে একপাশে এখন বন্ধ হয়ে রয়েছে এবং তারা বলছেন যে টার্মিনেটকৃত কর্মকর্তাদের শপথে পুনর্বহাল করতে হবে, পরীক্ষা বয়কটের জন্য পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ করা এবং পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে করা হয়রানিমূলক যে মামলা সেটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাকরিচ্যুত কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এসেছেন। তারাও বলছেন যে সন্তান কিংবা কারো স্বামী, কারো বাবা যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এখন অনেকটা মানবেতর জীবনযাপন করছেন, সরকারের হস্তক্ষেপও তারা কামনা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা একই সাথে ওএসডি হওয়া কর্মকর্তা তাদের পরিবারের সদস্যরা কিন্তু সড়ক একেবারে অবরোধ করে রেখেছে। সড়কে তারা অনেকেই বসে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের এই কর্মসূচি আজকে অনেক দিন ধরে তারা পালন করছে, কিন্তু সরকার কিন্তু সেই জায়গাতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত দেয়নি, অর্থাৎ তাদের যে চাকরিতে পুনর্বহাল করার যে বিষয়টি সেটি যেমন করা হয়নি, একই সাথে যে হয়রানিগুলো করা হচ্ছে সেগুলো বন্ধ করা হয়নি। এমন অবস্থায় তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমন ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে সড়ক অবরোধ করে তারা তাদের দাবি আদায়ের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে উপস্থাপন করছেন। চট্টগ্রামের ফৌজদারহাটে মানববন্ধন করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ওএসডি হওয়া কর্মকর্তা কর্মচারীরা। টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি সড়কের নির্মাণের 5 বছরেও শতাধিক বিদ্যুতের খুঁটি অপসারণ হয়নি। এতে প্রতিনিয়ত ঘটছে যানজট ও দুর্ঘটনা। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। তবে দায়সারা বক্তব্য সড়ক বিভাগ বলছে কাজ শেষ না হওয়া নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। 2020 সালের 30 ডিসেম্বর ভুয়াপুর তারাকান্দি সড়ক থেকে 217টি বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে প্রায় 1,60,00,000 টাকার চেক দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ 98টি খুঁটি সরালেও রহস্যজনক কারণে 119টি খুঁটি এখনও অপসারণ ও স্থানান্তর হয়নি। স্থানীয়রা বলছেন কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্যও, ঘটছে দুর্ঘটনা। বড় গাড়ি বাস আসলে আর ট্রাক আসলে একটা জায়গায় দাঁড়া করে তার যাইতে হয়, এই খুঁটিগুলোর জন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা আছে প্রশাসকে এই খুঁটিটা সরায়ে অন্যস্ত ব্যবস্থা করলে হয়তো আমরা নিরাপদের সাথে যাতায়াত চলাফেরা করতে পারবো। বিদ্যুৎ অফিস দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করে একটা সঠিক সুন্দর লাইন বজায় রাখবে। দুই বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই বিদ্যুতের খুঁটি অপসারণ ও স্থানান্তর হচ্ছে না বলে অভিযোগ নাগরিক সমাজের। জনগণের এই দুর্ভোগ কমাতে হলে এবং এই অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি দুর্ঘটনাকে রোধ করতে হলে এটার বিকল্প আর কিছু এইগুলো সুযোগগুলোকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। আর ব্যবস্থা নেয়া তো দূরে থাক, উল্টো বিদ্যুৎ বিভাগের পক্ষ নিয়ে কথা বলছে সড়ক বিভাগ। অবহেলার বিষয় বা কাজের কতটুকু পরিমাপ হয়েছে এটা এখন চূড়ান্তভাবে বলার সময় আসেনি। আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছি এবং যাচাই বাছাই করে আমরা হয়তো বলতে পারবো যে কি অবস্থা হয়েছে।
বিদ্যুতের খুঁটি অপসারণে শিগগিরই উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে বেগমগঞ্জ উপজেলার একলাসপুর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানায় শুক্রবার রাতে বেগমগঞ্জের একলাসপুর থেকে নিজ বাড়ি হাজিপুর যাওয়ার পথে 4 থেকে 5 জন দুর্বৃত্ত আরবানের গতি রোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের। পুলিশ জানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সায়েন্স বেজের আয়োজনে এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সহযোগিতায় অলিম্পিয়াডে অংশ নেন অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 750 শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা জানান, বিজ্ঞান ভিত্তিক এমন আয়োজন অংশগ্রহণ করে তারা বেশ উচ্ছ্বসিত। এমন আয়োজন নিয়মিত করার দাবি তাদের। বরাবরই লবণাক্ততা ও তার জলাবদ্ধতার কারণে ধান চাষে হিমশিম খেতে হয় সাতক্ষীরার চাষিদের। তবে লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল নতুন জাত বিনা ধান 23 চাষে ভালো ফলন হয়েছে। কম সময়ে কম খরচ এবং প্রতিকূল আবহাওয়াতেও টিকে থাকা এই ধান এখন কৃষকদের নতুন স্বপ্ন দেখাচ্ছেন। আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরা সদর উপজেলার সনকা গ্রাম। এখানকার ফসলের মাঠে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে নতুন জাত বিনা ধান 23। নতুন এই ধানে ফলন তুলনামূলক বেশি ও খরচ কম হওয়ায় খুশি চাষিরা। চাষিরা বলছেন, মৌসুমের আগেই রোপণ করা যায়, ফলে ফসল ঘরেও তোলা যায় আগে। চলতি মৌসুমে অন্য জাতের ধান পাকতে আরও 15 দিন সময় লাগলেও বিনা ধান 23 ঘরে তুলতে শুরু করেছেন তারা। এছাড়া লবণাক্ততা ও জলাবদ্ধ জমিতে টিকে থাকায় এই জাতের ধান চাষ করে খুশি কৃষক। যেরকম আমরা সার দেয় তাছাড়া আরও কম আমাদের সার লেগেছে আর কি। আর ধানটা আগাম 10-15 দিন আগাম পাকা মানে আমাদের জমিতে শক্তি বৃদ্ধি করে। ওষুধ পালাও কম লেগেছে, আরও আগাম ধানটা পাচ্ছে। বেশিরভাগে জামাইবাবু লাগাই বিনা 23 ধানটা ভালো, আমরা দেখতে পাচ্ছি খুব ফাইন ধান। অন্তত 20-15 দিনের আগে কাটা যাবে। অন্য কোনো জাত লাগাবো আমি লাগাতে পারবো, আমার আগাম পাকি গিয়ে ফলন অধিক, আগাম পাক আমি সব আর ফলন বেশি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন এই জাতের ধান উপকূলীয় এলাকায় সবচেয়ে জনপ্রিয়। এছাড়া প্রথমবারের মতো 7 বিঘা জমিতে বিনা 23 জাতের ধান চাষ হলেও দ্রুত সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে বলছেন কর্মকর্তারা। যে কিভাবে আমরা লবণাক্ত এলাকায় আমন সিজনে যে স্বল্পকালীন একটা জাত উদ্ভাবন করা যায়, সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই ধানটা 20-22-21 সাল থেকে আমরা জাত ছাড়করণের মাধ্যমে কৃষকের মাঠে প্রেরণ করছি। যে এলাকায় জোয়ার ভাটা লবণের এলাকার জন্যই এটা উদ্ভাবন করা হয়েছে। বিশেষত বিনা ধান 17, বিনা ধান 23, এইগুলা যদি আমরা আগাম করে চাষ করতে পারি, পরবর্তী ফসল আমরা একটা সরিষা নিয়ে পরে সেই জমিতে নির্বিঘ্নে বড় আবাদ করতে পারবো। বিনা ধান 23-এর ব্যাপক চাষ উপকূলীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি বাড়বে খাদ্য নিরাপত্তা, আশা বিশেষজ্ঞদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। সন্ধ্যা নামলেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আতঙ্ক, গহীন বনে সক্রিয় ডাকাত চক্র, হামলার শিকার ছোট ছোট যানবাহন, নিষ্ক্রিয় প্রশাসন। প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ পুরোপুরি প্রত্যাহার। টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানে পর্যটকদের ঢল। প্রজনন বাড়াতে পদ্মা মেঘনায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। আহরণ, পরিবহন ও বিপণন বন্ধ। নিবন্ধিত জেলেরা পাবেন সরকারি খাদ্য সহায়তা। চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের ফৈজদারহাটে ইসলামী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মহাসড়ক অবরোধ। যান চলাচল ব্যাহত, যাত্রীদের দুর্ভোগ।
এবং সাতক্ষীরায় লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ধান চাষে সাফল্য, কম সময় ও খরচে ফলন ভালো, কৃষকদের চোখে নতুন স্বপ্ন। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।